রাশিয়ান বিজ্ঞানীরা ভেবেছিলেন তাদের এই আবিষ্কার যুদ্ধে যোগদানকারী মানবকে এমন এক অতিমানবকে পরিণত করবে যারা হাইকমান্ডের ইশারায় মুহূর্তের মধ্যে শত্রুদের ঘায়েল করতে সক্ষম হবে। তারা মানুষকেও এসব গবেষণায় গিনিপিগ হিসেবে ব্যবহার করেছেন। বিভিন্ন সময় এক্সপেরিমেন্টাল সাবজেক্ট হিসেবে বিজ্ঞানীরা সেখানে ব্যবহার করেছিলেন ভিন্ন বয়সের জলজ্যান্ত পাঁচটা মানুষকে। তারা ওই চেম্বারে ঢুকতেই দেখেন বন্দীরা জন্তুদের মতন আচার আচরণ করছে। যখন রুমের ভেতর থেকে একজন কয়েদি পৈশাচিক চিৎকার করে জানায় যে তাদের আর মুক্তি চাই না, এমনকি সেই ঘরের মধ্যে মানুষের মাংস, চামড়ার টুকরো এদিক ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। টানা 30 দিন না ঘুমালেই মিলবে মুক্তি। আচ্ছা বলুন তো, এরকম একটা শর্ত যদি কোনো কয়েদিকে দেওয়া হয় তাহলে সে রাজি না হয়ে থাকতে পারবে? হয়তো কথাটা শুনে আপনারা মনে হচ্ছে এ এমন কি ব্যাপার, কত রাতি তো আমরা বিভিন্ন কারণে না ঘুমিয়েই থাকি। তাছাড়া বিশ্বের প্রায় 10% মানুষ যেখানে ইনসোমনিয়াতে ভোগেন, সেখানে 30টা দিন ঘুম ছাড়া কাটানো কি এমন আর কঠিন বিষয়? তবে এই ভাবনা আর বাস্তবতার মধ্যে যে ঠিক কতটা পার্থক্য তা আপনাদের জানাতেই আজকের এই ভিডিওটা। সালটা 2010। ক্রিপিপাস্তা উইকি নামক একটি ওয়েবসাইটে এক অজানা অ্যাকাউন্ট থেকে রাশিয়ান স্লিপ এক্সপেরিমেন্ট শিরোনামে একটা পোস্ট করা হয়, যেখানে সোভিয়েত গভর্নমেন্ট এবং মিলিটারিদের করা একটা নির্মম গবেষণার ব্যাখ্যা দেওয়া হয়েছিল, যা পড়ে তোলপাড় হয়ে যায় গোটা বিশ্ব। কি বলা হয়েছিল সেই পোস্টে, কতটা নির্মম ছিল সেই ঘটনা আপনারা নিশ্চয়ই জানেন। মানুষের সাথে বেশ কিছু বায়োলজিক্যাল সিমিলারিটিস থাকায় বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে বিভিন্ন সময় গিনিপিগকে এক্সপেরিমেন্টাল সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। তবে আজ আপনাদের যে এক্সপেরিমেন্টের কথা জানাচ্ছি সেখানে গিনিপিগ নয়, এক্সপেরিমেন্টাল সাবজেক্ট হিসেবে বিজ্ঞানীরা সেখানে ব্যবহার করেছিলেন ভিন্ন বয়সের জলজ্যান্ত পাঁচটা মানুষকে। আগে হ্যাঁ, ঠিকই শুনেছেন। তখন 1940-এর শেষ দিক, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চরম সীমানায় পৌঁছেছে। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের এক বিজ্ঞানীদের একটা গ্রুপ এক বিশেষ গ্যাস আবিষ্কার করেছিলেন। ঘুমের জন্য মানুষের মস্তিষ্কে যে সমস্ত কেমিক্যাল রিয়াকশন হয় সেই কেমিক্যাল সিগন্যালিং বন্ধ করতে তাদের আবিষ্কৃত সেই বিষাক্ত গ্যাসটি মানুষের ওপরই প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? বিশ্বযুদ্ধের পরিস্থিতিতে সুপার হিউম্যান বানানোর কারিগর হয়ে উঠতে চেয়েছিলেন সোভিয়েত ইউনিয়নের বেশ কিছু বিজ্ঞানী। মানুষের মৃত্যুর সাথে ঘুমের ঠিক কী সম্পর্ক সেটা বের করা ছিল তাদের গবেষণার মূল উদ্দেশ্য, এবং তাদের এই আবিষ্কার মানুষের ওপর কিভাবে প্রভাব ফেলবে তা দেখার জন্য প্রাথমিকভাবে যে গ্যাসটি তারা তৈরি করেছিলেন তার সাফল্য কতখানি সেটা পরীক্ষা করার জন্যই এই অদ্ভুত দানবীয় পরীক্ষাটি চালিয়েছিলেন তাদের ওপর। মনে করা হয় যেসব সৈন্যরা তাদের হয়ে যুদ্ধ করতে যাবে তারা যাতে এই গ্যাসের প্রভাবে দীর্ঘদিন জেগে থাকতে পারে এবং যুদ্ধ করতে পারে, সেটা নিশ্চিত করার লক্ষ্যেই এই এক্সপেরিমেন্টটি করা হয়েছিল। রাশিয়ান বিজ্ঞানীরা ভেবেছিলেন তাদের এই আবিষ্কার যুদ্ধে যোগদানকারী মানবকে এমন এক অতিমানবকে পরিণত করবে যারা হাইকমান্ডের ইশারায় মুহূর্তের মধ্যে শত্রুদের ঘায়েল করতে সক্ষম হবে। তাদের শরীরে কোনো যন্ত্রণা থাকবে না, কোনো ইমোশন থাকবে না, তাদের ঘুম নিয়ে থাকবে না কোনো সমস্যা। সহজ করে বললে ব্যাপারটা এরকম দাঁড়ায়, এই টক্সিক গ্যাসটির মাধ্যমে তারা মানুষের অবচেতন মনোভাবকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন। রাশিয়ান মিলিটারি আর রাশিয়ান স্পাই এজেন্সি তাদের এই উদ্দেশ্যকে সফল করতে এই এক্সপেরিমেন্টের জন্য বিপুল অর্থ বরাদ্দ করেছিলেন। এই উদ্দেশ্যেই রাশিয়ার বেশ কিছু বন্দীদের জানানো হয়েছিল একটা বিশেষ সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের জন্য তাদের সম্পূর্ণরূপে 30 দিন না ঘুমিয়ে থাকতে হবে, আর যারা এই কাজটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করে কর্তৃপক্ষকে সাহায্য করতে এগিয়ে আসবে তাদেরকে কারিগরের এই বন্দিদশা থেকে মুক্তি দিয়ে দেওয়া হবে। এরপরই এই শর্তে রাজি 5 জন কয়েদিকে প্রথমে টেস্ট সাবজেক্ট হিসেবে বাছাই করে সিক্রেট রিসার্চ ফেসিলিটিতে আনা হয়েছিল। তাদের বলা হয়েছিল এক বিশেষ চেম্বারে 30 দিন না ঘুমিয়ে তাদের বন্দী হয়ে থাকতে হবে, তবে জীবন ধারণের জন্য তাদেরকে পর্যাপ্ত খাবার, পানীয় জল, পড়ার জন্য বই সবকিছুই দেওয়া হবে। একটি টয়লেটেরও ব্যবস্থা করা হয়েছিল সেই চেম্বারে। রুমের মেঝেতে ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা করা হয়েছিল বটে, তবে তার শোয়ার জন্য কোনো বিছানার ব্যবস্থা রাখা হয়নি। বিজ্ঞানীরা এরপর ওই বায়ু নিরুদ্ধ রুমের ভেতর বন্দীদের ঢুকিয়ে সেখানে অক্সিজেনের সাথে নির্দিষ্ট মাত্রায় তাদের আবিষ্কৃত সেই টক্সিক গ্যাসটি রিলিজ করে দেয়।
এবং ওই 5 জন কয়েদির গতিবিধি মনিটর করার জন্য ওই চেম্বারে একটি কাঁচের জানলার ব্যবস্থা করা হয়েছিল। এছাড়াও রিসার্চ অথরিটি সেখানে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করেছিলেন এবং এক্সপেরিমেন্টাল সাবজেক্টদের সাথে কথা বলার জন্য 6টি মাইক্রোফোনও ইনস্টল করা হয়েছিল সেই চেম্বারে। প্রথম 3-4 দিন বন্দীদের মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি, তবে চতুর্থ দিন থেকে দেখা যায় বন্দীরা সেই ঘরে বসে নিজেদের মধ্যে যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি, জীবনের বিভিন্ন ভয় ও দুঃস্বপ্নের কথা নিয়ে আলোচনা করছেন। পঞ্চম দিন লক্ষ্য করা যায় প্রতিটি টেস্ট সাবজেক্টের মধ্যেই বেশ কিছু সাইকোলজিক্যাল ডিসঅর্ডার দেখা দিচ্ছে। এই পরিস্থিতি আরও জটিল হয় তার পরের দিন থেকেই। দেখা যায় ওই 5 জনই কম বেশি হ্যালুসিনেট করতে শুরু করেছে। এই দৃশ্য দেখে বিজ্ঞানীরা বুঝে উঠতে পারেন না যে তাদের এই ব্যবহারের পেছনে আসল কারণটা কি ওই টক্সিক গ্যাসের ওভারডোজ নাকি ঘুমহীন জীবনযাপন। এরপর এভাবেই আরও 3 দিন কেটে যায়, কিন্তু 9ম দিন ঘটে যায় আর এক বিপত্তি। তাদের মধ্যে একজন কয়েদি রুমের ভেতরে একটা মাইক্রোফোনের সামনে এসে প্রায় 3 ঘন্টা ধরে টানা বিকট চিৎকার করতে থাকে, আর সেই চিৎকার এতটাই পৈশাচিক ছিল যে এতে তার ভোকাল কর্ড বাস্ট করে যায় এবং সে মারা যায়। যদিও সে সময় বিজ্ঞানীরা মনিটরে বাকিদের গতিবিধি লক্ষ্য করতে গেলে দেখেন ঘরের মধ্যে বন্দীদের পড়ার জন্য যেসব বই দেওয়া হয়েছিল তার পাতাগুলো তারা দাঁত দিয়ে ছিঁড়ে সেগুলোতে নিজেদের মল মূত্র সবকিছু মাখিয়ে একজন কয়েদি সেগুলো রিসার্চ ফেসিলিটির জানলা ও ক্যামেরায় আটকে দিচ্ছে, এবং এরপর থেকে ওই ঘরটিতে একেবারে সবাই চুপ করে যায়। এক প্রকার নিরুপায় হয়ে রিসার্চাররা তখন চেম্বারের অক্সিজেন স্যাচুরেশন লেভেল চেক করে বুঝতে পারেন যে ঘরের ভেতর কয়েদিরা শ্বাস প্রশ্বাস নিচ্ছে এবং তারা বেঁচে আছে। এরপর তাদের উত্তেজিত করার জন্য রিসার্চাররা বলেন ওই রুমে সায়েন্টিস্টরা গার্ডের সাথে মাইক্রোফোন চেক করতে রুমের ভেতর ঢুকে আসবেন এবং তাদের এই কাজে কোঅপারেট করলে এদের মধ্যে একজন বন্দীকে মুক্তি দিয়ে দেওয়া হবে। বিজ্ঞানীদের আশা ছিল এতে লাভের লাভই হবে, তবে তাদের এই আশা নিরাশায় পরিণত হয় যখন রুমের ভেতর থেকে একজন কয়েদি পৈশাচিক চিৎকার করে জানায় যে তাদের আর মুক্তি চাই না। 15 নম্বর দিনে বিজ্ঞানীদের একটা টিম সেই চেম্বারে যাওয়ার কথা ভাবে। সেই মতো চেম্বার থেকে ওই বিষাক্ত গ্যাসটি সম্পূর্ণ বের করে ফ্রেশ এয়ার সরবরাহ করা হয়, কিন্তু গ্যাস বন্ধ করার সাথে সাথে বন্দীরা গ্যাস চালু করার জন্য কাকুতি মিনতি শুরু করে। সিদ্ধান্ত হয় তাদেরকে এবার বের করে আনতেই হবে। ঠিক এই সময় ভেতরে থাকা কয়েদিরা চিৎকার করে বলতে থাকে তারা এই বিষাক্ত গ্যাসটি আরও চায়, কারণ তাদের জেগে থাকতে হবে, তারা ঘুমাতে চায় না। তাদের এরকম আচরণে বিপদের আশঙ্কা করে বিজ্ঞানীরা সেই চেম্বারে প্রবেশ করে এবং এক বিভীষিকাময় পরিস্থিতির সম্মুখীন হন। তারা ওই চেম্বারে ঢুকতেই দেখেন বন্দীরা জন্তুদের মতন আচার আচরণ করছে। তাদের দেহের বিভিন্ন অংশ থেকে মাংস খসে পড়ছে, অবিরাম রক্তপাত হচ্ছে কারো কারো শরীর থেকে, এক একজনের তো আবার হাড়গোড় অব্দি বেরিয়ে গেছে। তাদের এই ভয়ঙ্কর অবস্থা দেখে বিজ্ঞানীদের মনে হচ্ছিল কোনো অতিপ্রাকৃত শক্তি তাদের ওপর ভর করেছে। এমনকি সেই ঘরের মধ্যে মানুষের মাংস, চামড়ার টুকরো এদিক ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। শুধু তাই নয়, ঘরে মজুদ খাবারের বদলে যে ব্যক্তিটির ভোকাল কর্ড বাস্ট করে মারা গিয়েছিল, বাকি 4 জন তার দেহ থেকে চামড়া টেনে তুলে মাংস খুবলে খাচ্ছিল। রিসার্চাররা সিদ্ধান্ত নেন যে জীবিত 4 জনকে ওই চেম্বার থেকে বের করে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করবে। হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশন করার আগে তাদের অ্যানেস্থেসিয়া দিতে গেলে এতে তারা বাধা দেয়। একজন কয়েদিকে জোর করে অ্যানেস্থেসিয়া দিলে সে ওখানেই মারা যায়, এবং অদ্ভুত ব্যাপার, যেখানে সিডেটিভ হিসেবে মরফিনের একটা ইনজেকশনে একজন স্বাভাবিক মানুষ অচৈতন্য হয়ে পড়ে, সেখানে পরপর একাধিক মরফিন শরীরে ইনজেক্ট করার পরও বাকি 3 জনের সম্পূর্ণ জ্ঞান ছিল। এমনকি এই 3 জনের মধ্যে 2 জনে সমানে বলে চলেছিল তাদের ওই গ্যাসটা চাই, কারণ তাদের যে কোনো উপায়ে জেগে থাকতে হবে। আবার এদের মধ্যে একজন নিজের চামড়া টেনে টেনে তুলে ফেলছিল। তাদের এই অস্বাভাবিকতা দেখে সে সময় উপস্থিত ডাক্তাররা সিদ্ধান্ত নেন যে অ্যানাস্থেসিয়া না করেই কয়েদিদের অপারেশন করা হবে। সেই মতো একজন টেস্ট সাবজেক্টকে ওটিতে নিয়ে যাওয়া হয়। সার্জারি করার সময় তার দিক থেকে কোনো রকম অভিযোগ আসছিলই না।
অন্য আরেকজন তো আবার অপারেশনের সময় এমনভাবে হাসছিল যেন ওই পদ্ধতি অপারেশন করতে তার বেশ সুরসুরি লাগছে। শেষজনকে ওটিতে নিয়ে গেলে সে বলে, আমায় জেগে থাকতে হবে, নয়তো সে চলে আসবে। সে আরও বলে, তোমরা আমার গায়ের চামড়া তুলে নাও। তাকে তখন জিজ্ঞাসা করা হয় সে কে। সে তখন পাগলের মতন হাসতে থাকে, কিন্তু কোনো উত্তর নেই তার মুখে। অপারেশন সম্পন্ন হলে এদের তিনজনকে আবারও সেই চেম্বারে নিয়ে গিয়ে টক্সিক গ্যাসটা তাদের ওপর পুনরায় প্রয়োগ করা হলে একজন কয়েদি মারা যায়। এরপর বাকি দুজন জীবিত টেস্ট সাবজেক্টকে সেখান থেকে বের করে আনার সিদ্ধান্ত নেওয়া হলে একজন টেস্ট সাবজেক্ট হঠাৎ করেই কমান্ডোদের হাতে বন্দুক দেখে উত্তেজিত হয়ে পড়ে এবং তাদের আক্রমণ করতে আসে। সেই কয়েদিটিকে ওখানেই গুলি করতে বাধ্য হয় তারা। গবেষকরা ওই সময় ওই অমানবিক গবেষণার সমাপ্তি টানার সিদ্ধান্ত নেন। এরপর জীবিত শেষ টেস্ট সাবজেক্টকে হত্যার পূর্বে একজন রাশিয়ান গবেষক জিজ্ঞাসা করেন, সে কে, সে কিসে পরিণত হয়েছে। উত্তরে সেই কয়েদি হেসে বলে, উই আর ইউ, উই আর দ্য ম্যাডনেস দ্যাট লার্কস উইদিন ইউ অল, বেগিং টু বি ফ্রি অ্যাট এভরি মোমেন্ট ইন ইউর ডিপেস্ট অ্যানিমাল মাইন্ড। উই আর হোয়াট ইউ হাইড ফ্রম ইন ইউর বেডস এভরি নাইট। We are what you seeded into silence and paralysis when you go to the nocturnal heaven where we cannot tread. এই উত্তর শোনার পর খানিক বাদে তার বুকের বাম দিকে হার্টের পজিশন লক্ষ্য করে তাকেও গুলি করে হত্যা করা হয় এবং পরীক্ষার সকল প্রমাণ ধ্বংস করে দেওয়া হয়। তবে রাশিয়ান স্লিপ এক্সপেরিমেন্ট সত্যি ঘটনা ছিল নাকি হয়নি সেই নিয়ে অনেক মতবিরোধ আছে। অনেকেই মনে করেন এটা একটা সম্পূর্ণ মন গড়া গল্প। তবে এই ঘটনাকে সত্য বলার পেছনেও বেশ কিছু কারণ আছে। এমনিতেই এরম নানা গোপন মিশনের পেছনে সোভিয়েত ইউনিয়নের জড়িত থাকার খবর বিভিন্ন সময়ে চাউর হয়েছে। শুধু তাই নয়, তারা মানুষকেও এসব গবেষণায় গিনিপিগ হিসেবে ব্যবহার করেছেন বিভিন্ন সময়। এও শোনা যায় 1900 সাল থেকে সোভিয়েত ইউনিয়ন ভাঙার আগে অবধি আমেরিকা এবং তাদের মিত্রদের পরাজিত করার টোটকা খুঁজতে তারা এসব পরীক্ষা নিরীক্ষা চালাতো। তাছাড়া পশ্চিমা মিডিয়ায় রাশিয়াকে যেভাবে উপস্থাপন করা হয় তাতে রাশিয়ার পক্ষে এ ধরনের কাজ করা অস্বাভাবিক কিছু নয়। তবে এই এক্সপেরিমেন্টের বিষয়ে প্রশ্ন তোলা হলে রাশিয়ান গভর্নমেন্ট বলেন এই তথ্য সম্পূর্ণ ভুয়ো এবং এরকম একটা কুৎসিত গবেষণার দায় তারা নিতে চান না। তাছাড়া অ্যানেস্থেশিয়া ছাড়া কয়েকদিনের অপারেশন, জীবিত মানুষদের ওপর মরফিনের ইনঅ্যাক্টিভিটি, এগুলোর পক্ষে সঠিক কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাছাড়া বর্তমান বিজ্ঞানীদের মতে এখনো পর্যন্ত এমন কোনো গ্যাসই নাকি আবিষ্কার হয়নি যা মানুষকে 15 দিন অবধি ঘুমহীন অবস্থায় বাঁচিয়ে রাখতে সক্ষম। তবে এই ঘটনা সত্য হোক বা মিথ্যে, এই ঘটনাকে নিয়ে নেটিজেনদের উৎসাহ আগেও ছিল, আশা করা যায় আগামীতেও তাই থাকবে। আপনাদের কি মনে হয় সেটা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর এই ধরনের আরও ডার্ক ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।